আজকে আমি যখন এই ভিডিওটা শুট করছি বর্তমানে বাংলাদেশের অবস্থা মোটামুটি স্থির আছে এবং তাই প্রশ্ন উত্তর নেওয়া আমি শুরু করেছি। সো ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে, এবং হোয়াটসঅ্যাপে কলকাতা থেকে একজন আপু আমাকে যা লিখেছেন সেগুলো আপনাদের সাথে স্ক্রিনশটে শেয়ার করছি। পাশাপাশি তিনি আমাকে ভয়েস টেক্সটে যা বলেছেন সেই কথাগুলোকে আমি একটু সামারাইজ করে বলছি, অ্যান্ড দেন আমাদের ডিসকাশনটা শুরু করব। তো যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটা হলো এমন ছিল, তিনি যখন স্কুলে ছিলেন একজন টিচার তার প্রতি ফল করেন, এবং টিচারের সাথে এই স্টুডেন্টের বয়সের ডিস্টেন্স প্রায় 15 থেকে 16 বছর। স্টুডেন্ট মানে যিনি প্রশ্ন করেছেন তিনি কোনোভাবেই চাচ্ছিলেন না এই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাক বা ডেভেলপড হোক, বাট টিচারের দিক থেকে প্রচণ্ড এফোর্ট ছিল, তিনি অনেক কষ্ট করতেন। এবং এমনটাও তিনি আমাকে ভয়েস নোটে জানিয়েছেন যে তো এই টিচার অনেক আপসেট হয়ে যেতেন যদি এই স্টুডেন্ট তাকে রিচ না করতো বা তার সাথে রেসপন্স না করতো, কিংবা টেক্সটিং না করলে। এবং অনেক সিন ক্রিয়েটও করেছেন যাতে স্টুডেন্টটি তার সাথে কথা বলেন। তো যিনি প্রশ্ন করছেন তিনি গান করতেন, এবং এই গান করার সুবাদে টিচারের সাথে তার পরিচয় পর্বটা হয়, যদিও টিচার তার ডিরেক্টলি টিচার না, এই গানের সুবাদেই তাদের সাথে আসলে পরিচয়টা হয়। তো ধীরে ধীরে টিচারের এই এফোর্টের জন্য এই স্টুডেন্ট আস্তে আস্তে ফল করা শুরু করেন, এবং তাদের আসলে কোনো ভবিষ্যৎ ছিল না। তারা দুজনেই বুঝতে পারছিলেন যে 16 বছরের গ্যাপ এবং কোয়াইট ইম্পসিবল একটা রিলেশনশিপ ছিল। তারা দুজন বুঝতে পারছেন সামহাও তাদের মধ্যে সম্পর্কটা ভালো মতো যাচ্ছিল না, ব্রেকআপ বা বিচ্ছেদ ঘটে যায়। এরপর এই স্টুডেন্ট মানে যে আপুটি প্রশ্ন করেছেন তিনি খুবই আপসেট। তিনি অন্য কোনো সম্পর্কে গেলে বারবার কম্পেয়ার করতেন যে ওই টিচার তো আমাকে এতই ফোর্স দিত, তার পয়েন্ট অফ ভিউ এইটা ভালো ছিল ওটা ভালো ছিল। বর্তমানে তিনি কলেজে পড়ছেন এবং তার প্রশ্নটি খুবই স্পেসিফিক, এবং সেটি হলো যে ইন ফিউচার তিনি কি কোনো ছেলের সাথে রোমান্টিক রিলেশনশিপে যেতে পারবেন কিনা, বিকজ তার প্রায় সময় কম্প্যারিজন হয় যে টিচারের এই জিনিসটা ভালো ছিল, কেয়ারিং এমন ছিল, অ্যান্ড সো অন থিংস তিনি কম্পেয়ার করছেন। সো চলেন বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাশন করি, এবং আপনার লাইফের সাথে যদি ম্যাচ করে দেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন। ডিসকাশনটা আমি দুটো পার্টে করব। একটা হচ্ছে টিচারের পার্সোনালিটি প্যাটার্ন সম্পর্কে বলবো, কিছু অংশ বলবো, যদিও টিচার এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হলো স্টুডেন্ট যিনি কিনা প্রশ্ন করেছেন। আরেকটা পার্টে হলো যে আমাদের লাইফের যে ডাইমেনশন থাকে বা ভ্যারাইটিস থাকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি আমাদের লাইফে ভ্যারাইটিস বা ডাইমেনশনগুলো নিয়ে। আমরা যখন প্রথম কোনো কিছু এক্সপিরিয়েন্স করি, সেটা যাই হোক না কেন, প্রথম বাইক চালানো, প্রথম প্রেমে পড়া, প্রথম এক্সাম দেওয়া, প্রথম সব কিছুর একটা অন্য রকমের আকাঙ্ক্ষা থাকে বা একটা এক্সপিরিয়েন্স থাকে, যেটাকে কখনোই অন্য কিছুতে আমরা বিট করতে চাই না বা করতে পছন্দ করি না। আমাদের ভালো লাগে প্রথম এক্সপিরিয়েন্সটা খুবই স্পেশাল। সেক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা, এক একটা মানুষ এক এক দিক দিয়ে ভালো, সবাই একরকম হবে না। এবং কাউকে কারোর সাথে কম্পেয়ার করা হচ্ছে আমাদের জন্য বোকামি, আমরা যদি এরকম কম্পেয়ার করি। তো আমাদের যেটা করতে হবে মানুষটাকে আগে এক্সপ্লোর করা। আমি যার সাথে কমিউনিকেট করছি, যার সাথে কথা বলছি, যার সাথে সম্পর্কে আছি, তাকে একটু এক্সপ্লোর করা, তাকে একটু বোঝার যে মানুষটা কেমন। আমি মানুষকে কখনো ফেরেস্তার কাতারে দাঁড় করাবো না বা শয়তানের কাতারে দাঁড় করাবো না। মানুষ মানুষই, তার মধ্যে ভালো কিছু গুণ থাকবে, কিছু এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট বা ব্যাড কোয়ালিটিস থাকতে পারে। এই বিষয়গুলো এক্সপ্লোর করা, অবজার্ভ করা। এবং আপনি যখন চাইবেন আমি একটা মানুষকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তখন আপনার জন্য ইজি হবে কম্পেয়ার না করা অথবা ইভালুয়েট না করা। টিচার ওই জিনিসটা খুব জোস ছিল, টিচার তো খুব স্পেশাল ফিল করাতো আমাকে, এখন এই ছেলেটা তো আমাকে স্পেশাল ফিল করাচ্ছে না, বিকজ ছেলেটার বয়স প্রবাবলি 15-20 বছরের মধ্যে, আর টিচারের বয়স 30 বা 30+। তো টিচার অনেক এক্সপিরিয়েন্স কীভাবে একটা 15-16 বছরের মেয়েকে ম্যানিপুলেট করতে হয়, তার মনোরঞ্জন করতে হয়, বা তাকে আসলে বায়াস করতে হয়, বিকজ তার এজ ম্যাটার করে, তিনি এক্সপিরিয়েন্সড। অন দ্য আদার হ্যান্ড একটা 15-16 বছরের ছেলে বা 20 বছর একটা ছেলে কিন্তু এতটা এক্সপিরিয়েন্সড হয় না ইউজুয়ালি। সো আপনি এই জন্য বারবার কিন্তু ওই জায়গাটা আটকে যাচ্ছেন, বা অনেকেই আটকে থাকে, ছেলে হোক বা মেয়ে হোক। যেহেতু এটা একটা পাবলিক ভিডিও বা পাবলিক প্ল্যাটফর্মে এটা আপলোড হচ্ছে, সেহেতু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একটু সময় নেওয়া উচিত নিজের জন্য, অ্যান্ড দেন ধীরে ধীরে নিজেকে কাম ডাউন করে
পরে সম্পর্কে যাওয়া উচিত। হুট করে সম্পর্কে গেলে কম্প্যারিজন হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, বা অনেক ক্ষেত্রে আমরা মানুষ এই লোনলিনেসটাকে সহ্য করতে পারি না, বোরডমটাকে সহ্য করতে পারি না। সবার কেউ না কেউ আছে, আমার কেউ নেই, এই কম্প্যারিজন থেকে আমরা অনেক সময় সম্পর্কে ইনভলভ হয়ে থাকি। আপনি এখন যে স্টেজে আছেন, আগে লাইফটাকে এনজয় করেন, লাইফটাকে দেখার চেষ্টা করেন, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করেন, অ্যান্ড দেন ধীরে ধীরে আপনি নতুন সম্পর্ক বা কারোর সাথে রোমান্টিক রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করতে পারেন, বা আপনি চাইলে যেতে পারেন। বাট আপনার প্রশ্নে যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেয় যে সম্ভব কিনা, এটার উত্তর আপনি আসলে ভালো জানেন। আপনি আসলে সম্পর্কে যেতে চাচ্ছেন কিনা, আপনার মাইন্ডসেটটা কি। আপনার মাইন্ডসেট যদি থাকে যে ওয়েল, টিচারটা ভালো মানুষ ছিলেন না, আপাতত আমি বলছি, তো এই মানুষটাকে আমি কেন তো প্রায়োরিটাইজ দিচ্ছি, আমি আগে নিজেকে প্রায়োরিটি দিব, অ্যান্ড দেন আমার যদি সম্পর্কে প্রয়োজন হয়, যে আমার একটা ফ্যামিলি প্রয়োজন, আমার একটা রিলেশনশিপ প্রয়োজন, তাহলে আপনি চাইলে অবশ্যই সেটা করতে পারবেন। আপনার মধ্যে সেই কোয়ালিটি, বা আমাদের সবার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। আমাদের মাইন্ডসেট ম্যাটার করে, আমি কি করতে চাচ্ছি বা কি চাচ্ছি। আমার এই ভিডিওর দ্বিতীয় অংশ, অর্থাৎ টিচারের পার্সোনালিটি প্যাটার্ন। এই যে টিচার, তিনি একটা স্টুডেন্টকে ম্যানিপুলেট করার জন্য অনেক চেষ্টা করেছেন, তার জন্য সব কিছু করছেন, এবং এমনভাবে করার চেষ্টা করছেন যাতে সামহাও স্টুডেন্টটা কনভিন্সড হয়ে যায়, ম্যানিপুলেট হয়ে যায়, বায়াসড হয়ে যায়, সম্পর্ককে শুরু করতে আলটিমেটলি ইচ্ছে প্রকাশ করে যে না, ওকে ফাইন, টিচার আমাকে যথেষ্ট কেয়ার দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। সো এই যে পার্সোনালিটি প্যাটার্ন, আমি যেহেতু তার সাথে কমিউনিকেট করিনি, তাকে এক্সপ্লোর করিনি, বাট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা ভিডিও রেফার করব, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে প্রবাবলি হয়তো আপনি আন্দাজ করতে পারবেন, বা অনুমান করতে পারবেন, বা গেস করতে পারবেন যে এই টিচারের পার্সোনালিটি প্যাটার্নটা কেমন। পাশাপাশি আমার আরেকটা রিকমেন্ডেশন থাকবে, আমরা অনেকে বিয়ে করার সময় বা রিলেশনশিপে যাওয়ার সময় কিছু বিষয় নোটিস করি না, কোন মানুষটার সাথে রিলেশনশিপ করলে আপনার লাইফটা হেল হয়ে যেতে পারে, বা কাদের সাথে রিলেশনশিপ করাটা ওয়াইজ না, সেই মানুষের যতই আপনাকে কনভিন্স করার চেষ্টা করুক না কেন। এমন একটা ভিডিও দেখতে চাইলে আপনি এই ভিডিও দেখবেন। আমি এই ভিডিওতে কিছু পার্সোনালিটি প্যাটার্ন সম্পর্কে, এটা কোনো বুকিশ প্যাটার্ন না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স, ক্লায়েন্ট দেখার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বিষয় শেয়ার করেছি, আপনি চাইলে দেখতে পারেন। আই হোপ এই দুটো ভিডিও আপনাকে আরও কিছু ইনসাইট দেবে, মানুষকে বোঝার জন্য, মানুষকে জানার জন্য, এবং লাইফটাকে এক্সপিরিয়েন্স করার জন্য। আমি একজন কলেজ ছাত্রী, আর আমার এখন ফাইনাল ইয়ার দিয়েছি কিছুদিন আগে। আমি যখন স্কুলে পড়তাম, মানে ক্লাস 11-এ যখন পড়তাম, তখন আমার যে স্কুলে আমি পড়তাম সেই স্কুলেরই একজন মানে শিক্ষক, উনি সংস্কৃত শিক্ষক ছিলেন আমাদের। যদিও ওই সাবজেক্টটা আমার ছিল না, কিন্তু যেহেতু আমি গান গাইতাম, আমি কোনো প্রোগ্রাম হলে স্কুলে গান গাইতাম, এবং উনিও ভীষণ ভালো গান গাইতেন, সেই জন্য একটা স্কুলের গানের প্রোগ্রামের থ্রুতে ওনার সাথে আমার পরিচয় হয়। তারপর থেকে উনি বিভিন্নভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো, যেমন যে সকল ছাত্রীরা গান গায় তাদের সবার নাম্বার আমাকে দিয়ে দাও, কারণ কেননা স্কুলে তো আরো প্রোগ্রাম হবে, তখন আমি তোমাদেরকে মানে বলবো। সেইভাবে বলে উনি ওরকম একটা অজুহাতে উনি আমাদের কয়েকজনের, 4-5 জনের নাম্বার নেন, এবং সেখান থেকে আমার নাম্বারটা উনি পেয়ে যান। এবার তারপর থেকে উনি বিভিন্নভাবে মেসেজ করা বা একটু একটু আলাপ করতে চাইতেন, এরকম করতো সবসময়, এবং আমি একটু একটু বুঝতে পারতাম, এবং আমার যারা সহপাঠী ছিল তারাও অনেকে এই জিনিসটা বলতো। প্রথম দিকে আমি খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু পরের দিকে ওনার মানে এসএমএস করার ধরন দেখে আমি কিছুটা বুঝতে পারি, এবং আমার তখন ভীষণ বিরক্তিকর মনে হতো ওনাকে, কেননা উনি আমার থেকে প্রায় 16 বছরের বড় ছিলেন। আমার তখন 16 বছর বয়স, আর ওনার 31-32 এরকম। তখন আমার একেবারেই ওনার প্রতি ওই ধরনের কোনো ফিলিংস আসতো না। আমার ওনাকে একেবারেই মানে তখন ভালো তো লাগতোই না, উল্টে আরো একটু বিরক্ত বিরক্ত লাগা শুরু করে, কিন্তু আমি কিভাবে ওনাকে মানে এড়াবো সেটা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু উনি তবুও কথা বলতো, তবুও বিভিন্ন রকম কথা বলতেই থাকতো সবসময়। তারপর আমি হয়তো একটু আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতাম যে আমার ভালো লাগছে না, কিন্তু তো উনি সেটা বুঝেও সেটাকে মানে না বোঝার মতো করতো। স্কুল থেকে একবার ট্যুরে গিয়েছিলাম, সেখানেও উনি বিভিন্ন রকম ভাবে একটু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল। আমি অনেকবার একটু এড়িয়ে গেছি ওনাকে, এবং সেই সময় থেকে আমার সহপাঠীরা এবং বেশ কিছু জন মানে শিক্ষক শিক্ষিকা সেটা লক্ষ্য করে।
উনি মানে একটু সিন ক্রিয়েট করার মতন শুরু করে। আর উনি খুব আপসেট, মানে আমি ওনার সাথে কথা বলছি না জন্য উনি খুবই দুঃখিত। উনি এই ধরনের বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্স ওখানে শুরু করে। এতে করে সবাই মানে আরো কনফার্ম হয়ে যায়। তারপর আম আমার কিছুদিন বাদে আমার একটু খারাপ লাগা শুরু করে যে উনি এতটা বুঝতে পারার পরেও কেন আমাকে দূরে মানে সরিয়ে দিচ্ছে না, কেন উনি এরকম করছেন আমার সাথে। এটার থেকে আমার ওনার প্রতি একটা মানে একটা মায়ার জায়গা সৃষ্টি হয় এবং আমার মনে হচ্ছিল যে আমি একটু বেশি হয়তো বিহেভ করছি ওনার সাথে, তাহলে আমার এখন একটু ওনার সাথে ভালোভাবে কথা বলা উচিত। এবং এরকম করতে গিয়ে ওনার সাথে উম, কথা বলতে বলতে আমি বুঝতে পারি যে আসলে ওনার যে পার্সোনালিটি সেটা মধ্যে আরো অনেক রকম জিনিস আছে যেগুলো আমার ভীষণ ভালো মানে লাগতে শুরু করে। খুব কাকতালীয় ভাবে হলেও অনেক ব্যাপার যেগুলো আমি লক্ষ্য করি যে আমার ভালো লাগে, যে জায়গাগুলো সেই জায়গাগুলো ওনার সাথে আমার মানে মিলে যাচ্ছে। একটা মানে আমি আহ কি বলবো, একটা কানেকশন ফিল করতে থাকি ওনার সাথে। যদিও উনিও ভালো মতন বুঝতেন যে আমাদের বয়সের একটা ফারাক রয়েছে, আমিও ভালো মতন বুঝতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও মানে একটা সম্পর্ক। তারপর উনি প্রেম প্রস্তাবও দেন, এমনকি আমি রাজিও হয়ে যাই। কিন্তু মানে উনি মাঝে মাঝে এরকম করতো যে উনি বিভিন্ন রকম ফিউচার প্ল্যানিং করছে, তার মনে হচ্ছে এটা হবে না, কিন্তু এইভাবে এইভাবে করলে হয়তো হতে পারে, আমাদের সম্পর্কটা হয়তো আগানো যেতে পারে, হ্যাঁ এটা হতে পারে সেটা হতে পারে। উনি মানে এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এক ধরনের আশা কিন্তু আমায় দিচ্ছিলেন। আমি মানে জানতাম এটা হবে না, কিন্তু তবুও ওনার এই ধরনের কথা শুনে আমার কোথাও একটা মনে হচ্ছে হয়তো উনি কোনো একটা ব্যবস্থা করবেন। ওনার প্রতি আমার একটা খুবই মানে ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়। এবং একটা সময় কি হয়, উনি মাঝে মাঝেই বলা শুরু করেন আমাদের সম্পর্কটা কি আর এগোবে, আমাদের সম্পর্কটা কি আর। তখন আমি বলেছি যে আপনার যদি তাই মনে হয় তাহলে আপনি কেন এভাবে আমায় মানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, এভাবে আমায় আশা দিয়ে যাচ্ছেন। আপনি, আপনার যদি কোনো ফিউচার প্ল্যানিং না থাকে আপনি আর আমার সাথে কথা বলবেন না। কিন্তু তবুও কিন্তু উনি কথা বলতেন। এরকম করতে করতে একটা সময় আহ আমাদের একটা বিচ্ছেদ হয়ে যায়। তার কারণটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছিলাম যে উনি আসলে আর চাইছেন না এই সম্পর্কটাতে থাকতে। এবার যখন আমি ওই সম্পর্কটার থেকে বেরিয়ে আসলাম, আসার পর থেকে আমার ভীষণ খারাপ লাগার একটা জায়গা মানে খুবই মানে আমি খুব মিস করতে থাকি, আমার খুব খারাপ লাগতে থাকে। এরকম করতে করতে প্রায় 2 বছর চলে যায়, শুনি উনি বিয়ে করেছেন। বর্তমানে উনি কিন্তু দুটি সন্তানের পিতা। আর আমি ওই জায়গার থেকে অনেকটা দূরে সরে এসেছি। আমি এখন মানে শিলিগুড়িতে থাকি প্রায় ওই 3-4 বছর হয়েছে। তবুও আমার ওনার কথা ভীষণ মনে পড়ে। 6 বছর হয়ে গেছে প্রায় এই মানে বিচ্ছেদে। আমি যখনই অন্য কোনো একটা রিলেশনশিপ আসার চেষ্টা করি বা আমি যখনই অন্য কোনো ছেলের সাথে কথা বলা শুরু করি, তখন আমার খালি মানে ওনার সাথে একটা কম্পেয়ার চলে আসে। আমার খালি মনে হতে থাকে যে ওনার এই জিনিসটা উনি পারতো, এটা তো পারছে না, ওনার এই পয়েন্ট অফ ভিউটা ভালো ছিল, এদের তো এগুলো নেই, ওনার মধ্যে যেটা ছিল এর মধ্যে তো সেটা নেই। এইরকম একটা কম্পেয়ার চলে আসে, যার ফলে আমি তখন ওনাকে আরো বেশি করে মিস করতে থাকি। আর আমি কোনো রকমই মানে কোনো রকম প্রেমের সম্পর্কে জড়াতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে আমি কি মানে ভবিষ্যতেও এরকমই থাকবো? আমি কি আদৌ কি আমি কোনো সম্পর্কে আসতে পারবো না কোনো ছেলের সাথে? এটাই আমার প্রশ্ন।